হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি এগ ফ্রাইড রাইস রেসিপি, একদম রেস্টুরেন্টের মতো করে। তো এজন্য আমি আসলে প্রথমে পানিটা বসিয়ে দিয়েছি। পানিটা যখন ফুটে উঠেছে তখন আমি এখানে হাফ কেজি পরিমাণ চাল দিয়ে দিয়েছি, আর চালের মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি। আসলে আমার আগের একটা ফ্রাইড রাইসের ভিডিও দেওয়া আছে, এই কিভাবে সিদ্ধ করবেন সেটা আপনারা দেখে নিতে পারেন। ওখানে ডিটেলস আমি বলে দিয়েছি, যেহেতু আগের রেসিপিতে দেওয়া আছে তাই এখানে আমি এত কিছু বলবো না। এখন চালটাকে আমি 70% পর্যন্ত সিদ্ধ করে নিব। এরই মধ্যে কিন্তু চালটা সিদ্ধ হয়ে গিয়েছে। যখন এভাবে চাপ দিবেন দেখবেন যে চালটা ভেঙে যাবে, বাট সিদ্ধ হয়নি পুরোপুরি, আপনি বুঝতে পারবেন। তখন কিন্তু আপনাকে চুলাটা অফ করে এই ভাতগুলো একটা চালনির মধ্যে ঝরিয়ে নিতে হবে, যাতে করে যে পানিটা থাকে ওটা চলে যায়। তারপর যখন পানিটা নিংড়ে যাবে তখন এরকম বড় একটা ট্রের মধ্যে রেখে দিবেন, যাতে করে আর বেশি কুক না হতে পারে। একটা বড় জায়গায় রাখবেন, ফ্যানের নিচেও রাখতে পারেন। আমি আসলে এইভাবে রান্না করে দেখা যাচ্ছে 4-5 ঘন্টা পরেই আমি রাইসটা তৈরি করি। তো এখন আমি এইভাবে রেখে দিচ্ছি। আর আমার আগের যে ভিডিও আছে সেটার লিংক আমি আই বাটনে দিয়ে দিব, আপনারা ওখান থেকে ডিটেলসে সব কিছু দেখে নিতে পারবেন। এখন চলে যাচ্ছি রাইসটা রান্না করতে। প্রথমে একটা প্যান বসিয়ে দিয়েছি, চুলাটা জ্বালিয়ে দিয়েছি। প্যানটা যখন গরম হয়ে গিয়েছে তখন দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ তেল। আর আমি সামান্য তেল দিয়েছি, আপনারা চাইলে এই পর্যায়ে বাটার ব্যবহার করতে পারেন। তো এখন আমি স্প্যাচুলা দিয়ে একটু চারিপাশে তেলটাকে ছড়িয়ে নিচ্ছি। আর এখন এই তেলের মধ্যে আমি ডিমটাকে ঝুরি করে নিব। ওই জন্য আমি এখানে আজকে 3টা ডিম ব্যবহার করছি। আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন, আবার কমও দিতে পারেন। যেহেতু এগ ফ্রাইড রাইস করছি তাই আমি 3টা ডিম দিয়েছি। তো আমি ডিমের মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি, আর এটাকে ভালো করে স্ক্রাম্বল করে নিব। আর আপনারা যেটা করবেন, একদম ডিমটা দেওয়ার সাথে সাথেই নাড়াচাড়া করবেন, তাহলে কিন্তু ডিমের ঝুরিটা একদম ছোট ছোট হবে। আর যদি দেরি করে নাড়াচাড়া করেন তাহলে কিন্তু ডিমের ঝুরিটা বেশি বড় বড় হয়ে যাবে। তখন আপনি যখন রাইসের মধ্যে দিবেন তখন কিন্তু একটু আস্তে আস্তে থেকে যাবে। এই পর্যায়ে আমি ভালোভাবে ডিমটাকে ঝুরি করে নিয়েছি, এখন নামিয়ে নিচ্ছি। এখন আবারও আমি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা যখন গরম হয়েছে তখন দিয়ে দিচ্ছি বাটার। আর এখানে 25 গ্রাম বাটার আছে। তো আপনারা যদি রাইস রান্না করেন তাহলে বাটার দিয়ে করবেন। যদি বাটার দিয়ে রাইস রান্না করেন সেই রাইস কিন্তু একেবারে রেস্টুরেন্টের মতো হয়। তো আমার কাছে মনে হলো বাটার একটু কম হয়েছে, কারণ আমার কাছে বাটারটা ছিল না তখন অ্যাভেলেবেল। আমি একটু তেল দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ। তারপর দিয়ে দিয়েছি রসুন কুচি। আর এখন রসুনটাকে আমি কিছু সময় ভেজে নিব। আর এই পর্যায়ে চুলার আঁচটা আমি একটু কমিয়ে রেখেছি। তার কারণ প্রথম দিকে কমিয়ে রাখবেন, কিন্তু পরে আপনাকে এই রেসিপিটা চুলার আঁচ বাড়িয়েই করতে হবে। একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। আর আমি কাঁচামরিচটা একটু বড় করে দিয়েছি, যাতে করে রাইসের মধ্যে থেকে আমি মরিচগুলো পরে ফেলে দিতে পারি। যখন ভাজা হয়ে গিয়েছে তখন দিয়ে দিয়েছি এখানে কিছু চিংড়ি মাছ। আর আমি ছোট চিংড়ি মাছ ব্যবহার করেছি। আপনারা চাইলে বড়টাও করতে পারেন, তবে ছোট চিংড়ি মাছে আমার মনে হয় যে রাইসটা বেশি ভালো হয়। তো একটু লবণ দিয়ে দিয়েছি, একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দিয়েছি ফুলকপি। আর আপনারা চাইলে যে কোনো সবজি দিতে পারেন। আমার হাতের কাছে যে সবজি ছিল আমি সেটাই দিয়েছি। কিছুক্ষণ একটু ভেজে নিয়েছি। তারপর যখন ভাজা হয়ে গিয়েছে তখন দিয়ে দিয়েছি সবুজ ক্যাপসিকাম। আপনারা চাইলে হলুদ অথবা লালও দিতে পারেন। তারপরে একটু মটরশুঁটি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গাজর। আর আমি গাজরটাকে একদম কুচি করে নিয়েছি, আপনারা চাইলে একটু বড়ও রাখতে পারেন। এখন সব কিছু আমি ভালো করে ভেজে নিব। এই পর্যায়ে আপনাকে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে এটাকে ভাজি করতে হবে, না হলে কালার নষ্ট হয়ে যাবে।
যখন ভাজা হয়ে গিয়েছে তখন হচ্ছে আমি সেই রাইসগুলো এখন দিয়ে দিলাম। আর এখানে তো হাফ কেজি আছে, আমি আসলে হাফ কেজি পুরোটাই দিয়ে দিয়েছি আজকে। তো এখন আমি একে একে সবটুকু, মানে সবটুকু না, অর্ধেকটা পরিমাণ দিচ্ছি, দিয়ে একটু মিক্সড করে নিয়ে তারপর আরও অর্ধেকটা পরিমাণ দিয়ে তারপর নাড়াচাড়া করব। এই পর্যায়ে আমি সবগুলো রাইস দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে একটু মিক্সড করে নিব। আর চুলার আঁচ কিন্তু আপনাকে বাড়িয়ে রাখতে হবে, কারণ চাইনিজ রান্নার ক্ষেত্রে চুলার আঁচ কমিয়ে রান্না করলে সবজিগুলোর কালার নষ্ট হয়ে যায় এবং ভালো টেস্ট আসে না। তাই যে কোনো চাইনিজ রান্নার ক্ষেত্রে আপনাকে চুলার আঁচটা বাড়িয়ে রেখে রান্না করতে হবে। এখন আমি কিছু জিনিস এখানে ব্যবহার করছি, সেগুলো আপনাকে দিতেই হবে। প্রথমে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে হাফ চা চামচের কম পরিমাণ, এটা হচ্ছে টেস্টিং সল্ট। আর রেস্টুরেন্টে কিন্তু এই টেস্টিং সল্ট ব্যবহার করা হয়। আর এই পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে 1 টেবিল চামচের একটু কম পরিমাণ হচ্ছে সয়া সস। দেখতে পেয়েছেন সামান্য কম, তো লবণটা বুঝে দিতে হবে, আমি যেহেতু সয়া সস দিয়েছি। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া। আমি হাফ চা চামচ দিয়েছি, আমি যদি লাগে পরে একটু ব্যবহার করব, তো প্রথমে একটু কম দিয়েছি। এখন ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর যে কোনো রান্নার ক্ষেত্রে আসলে রান্নাটা নিজেদের কাছে, আপনি একটু খেয়ে দেখবেন যে আসলে সব কিছু ঠিকঠাক আছে কি না। যদি কম বেশি হয়ে যায়, এটা কিন্তু আপনি যখন রান্না করবেন তখনই কিন্তু এটা বুঝে নিতে পারবেন। তো আমি মিক্সড করে নিয়েছি। এখন আমি যে জিনিসটা ব্যবহার করব, এই জিনিসটা আপনাকে পারফেক্ট ফ্রাইড রাইস খেতে গেলে অবশ্যই দিতে হবে। এটা হচ্ছে ফিশ সস। তো এই পর্যায়ে আমি ফিশ সস দিয়ে দিচ্ছি হচ্ছে এই 1.5 চা চামচের মতো। এটা আসলে খুব বেশি লাগে না, কিন্তু এটা দিতেই হয়। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। আর এই চিনিটা তো আপনাকে দিতেই হবে। তো এখন আমি ভালো করে আবারও মিক্সড করে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটা বাড়িয়ে রেখেছি। আর এই কাজগুলো একেবারেই দ্রুত করতে হবে, এটা আবার ধীরে করলে হবে না, তাহলে কিন্তু আবার নিচে লেগে যেতে পারে। তো এটা তাড়াতাড়ি করতে হবে। আমি একটু মিক্সড করে নিয়ে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি আর যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেটা। তারপর আমি আবারও নাড়াচাড়া করে মিক্সড করে নিব। আর আমি একটু চেক করে নিব যে সব কিছু ঠিকঠাক আছে কি না। যদি ঠিক থাকে তাহলে কিছু দিতে হবে না, যদি ঠিক না থাকে একটু দিতে হবে। তো মিক্সড করে নিয়ে আমি একটু চেক করে নিয়েছি, তো আমার কাছে মনে হয়েছে যে একটু লবণটা কম হয়েছে, তো আমি আরও কিছুটা লবণ দিয়ে দিয়েছি। এখন সব কিছু পারফেক্ট ঠিকঠাক আছে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।